প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ আশিকুল হক, প্রভাষক পদার্থবিদ্যা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। তো আমরা গত পাঠে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায় পড়ছিলাম। সেখানে আলফা কণার বৈশিষ্ট্য এবং আলফা কণা সৃষ্টির কারণ এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বিটা কণার বিচ্ছুরণ অর্থাৎ বিটা রশ্মি এবং গামা রশ্মি সম্পর্কে জানব। আমরা মাদাম কুরি এবং রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি যে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মির নির্গমন ঘটে। সেই 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মির একটি হচ্ছে বিটা রশ্মি। এখন প্রশ্ন আসে যে এই বিটা রশ্মির নির্গমন কেন ঘটে? আমি আমার পূর্বের আলোচনায় বলেছিলাম যে একটি প্রোটন দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক নিয়ে সৃষ্টি হয় এবং একটি নিউট্রন দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত হয়। তো কিছু কিছু মৌলের নিউক্লিয়াসে যে নিউট্রন থাকে সেই নিউট্রনের একটি ডাউন কোয়ার্ক আপ কোয়ার্কে পরিণত হয়ে যায়। অর্থাৎ তখন ওই নিউট্রনের দুটি আপ কোয়ার্ক সৃষ্টি হয় এবং একটি ডাউন কোয়ার্ক সৃষ্টি হয়। সুতরাং মূলত ওই সমস্ত নিউক্লিয়াসের নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যায়। যখন নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যায় তখনই মূলত বিটা রশ্মির নির্গমন ঘটে। অর্থাৎ কিছু কিছু মৌলের নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যায়, আর যখন প্রোটনে পরিণত হয়ে যায় তখনই বিটা রশ্মির নির্গমন ঘটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি কার্বন পরমাণু রয়েছে যার প্রোটন সংখ্যা হচ্ছে 6। যেহেতু কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 14, সুতরাং এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8। কোনো এক সময় এই কার্বন নিউক্লিয়াসের একটি নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যায়। অর্থাৎ তখন এই কার্বন নিউক্লিয়াসের 7টি নিউট্রন থাকে এবং 7টি প্রোটন থাকে। যখন এই নিউট্রন প্রোটনে পরিণত হয়ে যায় তখনই মূলত এই কার্বন নিউক্লিয়াস বিটা কণা হিসাবে ইলেকট্রন নির্গত করে এবং একটি নিউট্রন সংখ্যা কমে প্রোটন সংখ্যার বৃদ্ধি ঘটে। যখন একটি কার্বন নিউক্লিয়াসের একটি প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ যখন 7 হয়ে যায়, তখন মূলত আসলে এটি কিন্তু আর কার্বনের নিউক্লিয়াস থাকে না, এটি হয়ে যায় নাইট্রোজেনের নিউক্লিয়াস। কারণ আমরা জানি নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হচ্ছে 7। অর্থাৎ কার্বন নিউক্লিয়াস থেকে নাইট্রোজেন নিউক্লিয়াসে রূপান্তর ঘটে। আর যখন এই কার্বন নিউক্লিয়াস থেকে নাইট্রোজেন নিউক্লিয়াসে রূপান্তর ঘটে তখনই বিটা কণা হিসাবে ইলেকট্রনের নির্গমন ঘটে। সুতরাং বিটা রশ্মির ক্ষেত্রে দুটি বিষয় আমাদের জানতে হবে। একটি হচ্ছে নিউট্রন প্রোটনে পরিণত হয় এবং বিটা কণা হিসেবে ইলেকট্রন নির্গত হয়।
আমি আবার বলছি, যখন কিছু কিছু মৌলের নিউক্লিয়াসে নিউট্রন প্রোটনে পরিণত হয়, তখন বিটা কণা হিসাবে ইলেকট্রন নির্গত হয়। এটি হচ্ছে বিটা রশ্মি নির্গমনের মূল কথা। তাহলে বিটা রশ্মির বৈশিষ্ট্য কি কি দাঁড়াচ্ছে? এটি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, চার্জের পরিমাণ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটি বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। আমরা মাদাম কুরির পরীক্ষায়ও দেখেছি, যখন চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে এই বিটা রশ্মি পাস করে, তখন সোজাসুজি চলে না গিয়ে বাম দিকে বিচ্যুত হয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে। অর্থাৎ এটি যেহেতু চার্জযুক্ত কণিকা, সুতরাং এর বিচ্যুতি ঘটবে, যেটি আমরা তড়িৎ প্রবাহ চৌম্বক ক্রিয়ায় দেখেছি, যে কোনো চার্জযুক্ত কণিকা যখন চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু এটি বিচ্যুত হয়। রাদারফোর্ড মাদাম কুরির পরীক্ষার মতোই আরেকটি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে যখন যায়, তখন এই বিটা রশ্মির বিচ্যুতি ঘটে। এই রশ্মি আয়নিত করতে পারে। এর আয়নন ক্ষমতা আলফা রশ্মি অপেক্ষা তুলনামূলকভাবে কম। আলফা রশ্মির ক্ষেত্রে ছিল, যখন আলফা কণা একটি পরমাণুর পাশ দিয়ে যায়, সেটি ঋণাত্মক চার্জযুক্ত কণিকা ইলেকট্রনকে আকর্ষণ করে কক্ষপথ থেকে বিচ্যুত করে দেয়, অর্থাৎ পরমাণুটিকে আয়নিত করে ফেলে। পরমাণুর কক্ষপথ থেকে একটি দূরবর্তী অবস্থান থেকে সে এটি করতে পারে। বিটা রশ্মির ক্ষেত্রে, যেহেতু বিটা রশ্মি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কণিকার বিচ্ছুরণ, সুতরাং বিটা রশ্মির ঋণাত্মক আধান এবং পরমাণুর কক্ষপথের যে ইলেকট্রন থাকে, সেই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনকে বিকর্ষণের মাধ্যমে কক্ষপথ থেকে সরিয়ে দেয়। তবে এর জন্য কক্ষপথের তুলনামূলক কাছাকাছি অবস্থান করতে হয়। এই কাছাকাছি অবস্থান করে বিটা রশ্মি পরমাণুর ইলেকট্রনকে তার কক্ষপথ থেকে সরিয়ে দিয়ে পরমাণুটিকে আয়নিত করে ফেলে। অপেক্ষাকৃত দূরবর্তী অঞ্চল থেকে আলফা কণা কিন্তু পরমাণুটিকে বিচ্যুত করে দিতে পারে। সুতরাং আলফা কণা অপেক্ষা বিটা কণার আয়নায়ন ক্ষমতা তুলনামূলকভাবে কম, তবে বিটা রশ্মি পরমাণুকে আয়নিত করতে পারে, বিকর্ষণ বলের মাধ্যমে আয়নিত করতে পারে। এটি কোনো পদার্থের মধ্য দিয়ে যাবার সময় বিক্ষেপণ ঘটে। আলফা রশ্মি যখন পেপারের মধ্য দিয়ে পাস করানো হয়, তখন একটি পেপার এই আলফা রশ্মিকে থামিয়ে দিতে পারে, কিন্তু বিটা রশ্মি এই পেপারকে ভেদ করে
চলে যেতে পারে, কিন্তু 5 মিলিমিটারের অ্যালুমিনিয়াম পাতকে সে ভেদ করতে পারে না। অর্থাৎ আলফা কণা অপেক্ষা বিটা কণার ভেদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি মানব দেহের ক্ষেত্রে যে আলফা কণা স্কিনকে ভেদ করতে পারে না, কিন্তু বিটা কণা স্কিনকে ভেদ করতে পারে, কিন্তু টিস্যুকে ভেদ করতে পারে না। টিস্যু এই বিটা কণাকে থামিয়ে দিতে পারে। আরেকটি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে বিটা রশ্মির, সেটি হচ্ছে ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেটা আমরা মাদাম কুরির পরীক্ষা এবং রাদারফোর্ডের পরীক্ষাও দেখেছি, যে যখন আলফা কণা, বিটা কণা, এমনকি গামা কণা রশ্মিও যখন ফটোগ্রাফিক প্লেটের উপর পড়ে, তখন এই ফটোগ্রাফিক প্লেটের উপর একটি প্রতিক্রিয়া সৃষ্টি করতে, অর্থাৎ একটি আভার সৃষ্টি করে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি তথ্য। তো আলফা রশ্মি কেন সৃষ্টি হয়, বিটা রশ্মি কেন সৃষ্টি হয় এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি গামা রশ্মি। গামা রশ্মি, এই গামা রশ্মি নির্গমন কখন ঘটে? যখন কোনো একটি মৌলে আলফা কণার বিকিরণ ঘটে কিংবা বিটা কণার বিকিরণ ঘটে, তখনই মূলত গামা রশ্মির নির্গমন ঘটে। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ইউরেনিয়াম, যার প্রোটন সংখ্যা হচ্ছে 92। এই ইউরেনিয়াম আলফা রশ্মি বিকিরণ করে এবং একটি আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে সে কিন্তু থোরিয়ামে পরিণত হয়ে যায়। কেননা একটি আলফা কণার বিকিরণ মানেই হচ্ছে দুটি প্রোটন কমে যাওয়া এবং ভর সংখ্যা 4 কমে যাওয়া, যেটা আমি আগের আলোচনায় বলেছি। তো ইউরেনিয়াম থেকে যদি দুটি প্রোটন সংখ্যা কমে যায় এবং 90 হয়ে যায়, তখন কিন্তু এটা আর ইউরেনিয়ামের নিউক্লিয়াস থাকে না, সেটি কিন্তু হয়ে যাচ্ছে থোরিয়াম। তো এই আলফা কণা বিকিরণের মাধ্যমে যে থোরিয়ামটি তৈরি হয়, সেটি কিন্তু উত্তেজিত অবস্থায় থাকে। এই উত্তেজিত থাকা অবস্থা মানে কি? আমি বোর পরমাণুর মডেল যখন পড়াচ্ছিলাম, তখন আমি ভূমি স্তর এবং উত্তেজিত স্তরের কথা বলেছিলাম। আমি এখন আবার কথাগুলো বলছি। উত্তেজিত স্তরে থাকা মানে হচ্ছে, তুমি মনে করো একটি পরমাণুর কোনো একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে। ওই ইলেকট্রনটি যদি শক্তি শোষণ করে, কোনো কারণে যদি তার শক্তি বেশি হয়ে যায়, সে কিন্তু উপরের শক্তি স্তরে চলে যাবে। এই যে উপরের শক্তি স্তরে চলে গেল, অর্থাৎ স্বাভাবিক যে তার অবস্থানটা, সেই অবস্থান চেঞ্জ করে যে সে উপরের শক্তি স্তরে চলে গেল, সেটি কিন্তু বলা হচ্ছে উত্তেজিত অবস্থা। তো এই ইউরেনিয়াম থেকে যখন থোরিয়ামে পরিণত হয়, তখন থোরিয়ামের যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো স্বাভাবিক অবস্থান থেকে সে উপরের শক্তি স্তরে অবস্থান করে এবং পরবর্তী সময়ে সে উত্তেজিত অবস্থায় থেকে, অর্থাৎ উপরের শক্তি স্তর থেকে তার যে স্বাভাবিক শক্তি স্তর, নিচের দিকে যে শক্তি স্তরগুলো, সেখানে চলে আসে। এই উপরের শক্তি স্তর থেকে যখন নিচের শক্তি স্তরে চলে আসে, তখনই কিন্তু গামা রশ্মির বিকিরণ ঘটে, কারণ তার শক্তি হ্রাস করার মাধ্যমেই কিন্তু সে উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে চলে আসতে হবে।
তো এভাবেই গামা রশ্মির বিকিরণ ঘটে। অর্থাৎ যখন একটি আলফা বিকিরণের মাধ্যমে নতুন একটি নিউক্লিয়াস তৈরি হয়, এই নতুন নিউক্লিয়াস তৈরি হওয়ার সময় এই নতুন নিউক্লিয়াসটির চারপাশে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেটি সাময়িকভাবে তার স্বাভাবিক অবস্থান থেকে উপরের শক্তি স্তরে অবস্থান করে। কিছুক্ষণ পরে এই ইলেকট্রনগুলো শক্তি নির্গমনের মাধ্যমে নিচের শক্তি স্তরে অর্থাৎ স্বাভাবিক শক্তি স্তরে সে কিন্তু চলে আসে, তখনই গামা রশ্মির নির্গমন ঘটে। আরেকটি উদাহরণ মাধ্যমে যদি আমি দেখাই, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি আয়রন পরমাণু যার প্রোটন সংখ্যা হচ্ছে 26। এটি যদি বিটা রশ্মির নির্গমন ঘটে, অর্থাৎ বিটা রশ্মি নির্গমন ঘটা মানে কি হচ্ছে, তার একটি প্রোটন বেড়ে যাওয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি আয়রন থেকে বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে কোবাল্টে পরিণত হয়ে যাচ্ছে এবং বিটা রশ্মির নির্গমন ঘটছে। তো বিটা রশ্মি নির্গমন ঘটার মাধ্যমে যে কোবাল্ট গঠিত হয় সেটি তখন উত্তেজিত অবস্থায় থাকে। উত্তেজিত অবস্থায় থেকে কিছুক্ষণ পর সে আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে এবং গামা রশ্মির নির্গমন ঘটার মাধ্যমে কিন্তু এই ঘটনাটা ঘটে। তো এখানে কিন্তু ইলেকট্রন পরমাণুর কক্ষপথ থেকে চলে যাচ্ছে না, আবার বিটা রশ্মির মতো নিউট্রন প্রোটনে পরিণত হচ্ছে না। শুধু উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রনগুলো থাকে তারা স্বাভাবিক অবস্থায় চলে আসে এবং গামা রশ্মি নির্গমন ঘটে। সুতরাং পরমাণুর গামা রশ্মির বিকিরণের মাধ্যমে পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ গামা রশ্মির মাধ্যমে কোনো ইলেকট্রনও চলে যাচ্ছে না, প্রোটনও চলে যাচ্ছে না। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বলতেই পারি যে গামা রশ্মি হচ্ছে তাহলে কি চার্জ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণু থেকে যে গামা রশ্মিটি বের হয়ে আসছে সেখানে কিন্তু কোনো চার্জ চলে যাচ্ছে না। সুতরাং গামা রশ্মি হচ্ছে চার্জ নিরপেক্ষ, সেটি কোনো ধরনের চার্জ ক্যারি করে না। আমরা প্রথম উদাহরণে দেখলাম যে আলফা রশ্মি বিকিরণের ফলে যে পরমাণু গঠিত হয় সেই পরমাণু থেকে গামা রশ্মি আমরা পাচ্ছি। আবার দ্বিতীয় উদাহরণে আমরা কিন্তু দেখলাম যে একটি বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে যে পরমাণু গঠিত হয় সেই পরমাণু থেকে গামা রশ্মি পাচ্ছি। সুতরাং আমরা গামা রশ্মির বিকিরণ তখনই পাবো যখন আলফা রশ্মির বিকিরণ ঘটে এবং এই বিকিরণের মাধ্যমে নতুন একটি মৌল সৃষ্টি হয়। আবার তেমনি বিটা রশ্মি নির্গমনের মাধ্যমে যদি কোনো মৌল গঠিত হয় সেখান থেকেও আমরা গামা রশ্মির বিকিরণ পাচ্ছি। এই ছিল গামা রশ্মির সৃষ্টি বা পাওয়ার কারণ। এখন দেখা যাক গামা রশ্মির বৈশিষ্ট্যগুলো কি কি। এটির কোনো চার্জ নেই, যেহেতু পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন গামা রশ্মি আকারে পরমাণু থেকে বের হয়ে আসে না, শুধুমাত্র পরমাণুর ইলেকট্রনগুলোর
অবস্থান পরিবর্তনের মাধ্যমে গামা রশ্মির সৃষ্টি হয়। এর কোনো ভর নেই। এটি বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, যেটি আমরা মাদাম কুরির পরীক্ষায় এবং রাদারফোর্ড পরীক্ষায় দেখেছি। এর আয়নায়ন ক্ষমতা আছে। আলফা কণা এবং বিটা কণা পরমাণুর যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সরাসরি সংস্পর্শ ছাড়াই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মাধ্যমে পরমাণুর কক্ষপথ থেকে ইলেকট্রনকে বিচ্যুত করে আয়নন করতে পারে। কিন্তু গামা রশ্মির যেহেতু কোনো চার্জ নেই, সুতরাং এর আকর্ষণ এবং বিকর্ষণ ক্ষমতাও নেই, ফলে এটি সরাসরি সংঘর্ষের মাধ্যমে আয়নিত করতে পারে। সুতরাং বলা যায় আলফা বিটা কণা অপেক্ষা গামা রশ্মির আয়নন ক্ষমতা কম, কারণ সে তখনই আয়নিত করতে পারবে যখন পরমাণুর ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটবে। কিন্তু আলফা বিটার কিন্তু সংঘর্ষ না ঘটানোর মাধ্যমেও আয়নিত করতে পারে। এর ভেদন ক্ষমতা অনেক বেশি। আমরা দেখেছি যে আলফা কণা এটি পেপারকে ভেদ করতে পারে না, বিটা কণা অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে না, কিন্তু গামা রশ্মি পেপার এবং অ্যালুমিনিয়াম শীটকে ভেদ করতে পারে, কিন্তু 10 সেন্টিমিটারের লেডের পাতকে সে ভেদ করতে পারে না। এটির ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া থাকে। তো আমি আবার বলছি যে এই গামা রশ্মির বৈশিষ্ট্যের উপর কিন্তু এমসিকিউ আসতে পারে, একটি অনুধাবনও আসতে পারে যে গামা রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কিনা, ব্যাখ্যা করো। তো এই ছিল গামা রশ্মির সৃষ্টির কারণ এবং গামা রশ্মির বৈশিষ্ট্য। এখন আমরা এক নজরে আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে তুলনামূলক একটি চার্ট দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে কথাগুলো এর পূর্বে আলোচনা করেছি সেটি একটি ছকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। কয়েকটি বৈশিষ্ট্যের উপর এই তুলনা করা হয়েছে, যে রশ্মিগুলোর প্রকৃতি কেমন, চার্জের পরিমাণ কেমন, চার্জের ভর কেমন, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় কিনা, আয়নায়ন ক্ষমতা কিরকম, ভেদন ক্ষমতা কিরকম, এরকম একটি তুলনামূলক এখানে তথ্য দেয়া হয়েছে। এই তথ্যগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা এটি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই তেজস্ক্রিয়তার কিছু ব্যবহার রয়েছে যেটি মানব জাতির জন্য উপকার বয়ে আনে, আবার পাশাপাশি অপকারও বয়ে নিয়ে আসে। এই তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় আইসোটোপের কিছু ইতিবাচক ব্যবহার আমরা লক্ষ্য করি, যেমন কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় ফসফরাস মিশ্রিত সার জমিতে ব্যবহারের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধির যে রহস্য সেটি জানা যায়, এবং ফলশ্রুতিতে কৃষিক্ষেত্রে একটি বিপ্লব সংঘটিত হয়েছে।
চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সার এবং টিউমার চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার হচ্ছে। শিল্প ক্ষেত্রে কোনো একটি কংক্রিট কতখানি মজবুত তা নির্ধারণের জন্য আইসোটোপ ব্যবহার হচ্ছে। গবেষণা কাজে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যাপক ব্যবহার হচ্ছে, যেমন কোনো একটি অণু গঠন কিরকম তা জানার জন্য কিন্তু এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার হচ্ছে। এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবে, কারণ এমসিকিউতে হয়তো আসতে পারে। কোনো বড় প্রশ্ন আকারে আসবে না, কিন্তু এমসিকিউর জন্য এই ইনফরমেশনগুলো তোমাদের জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিটা এবং গামা রশ্মির উপর আলোচনা করলাম। আমাদের পরবর্তী পাঠ তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, এ নিয়ে আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। আজকে আমি বেঁচে সবাইকে ধন্যবাদ।